বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে ফৌজদারি কার্যবিধি আইন পড়ব। ফৌজদারি কার্যবিধি আইন গত ক্লাসে আমরা পড়েছিলাম 15তম অধ্যায়, বলেছিলাম 15তম অধ্যায়। আজকে আমরা পড়বো হচ্ছে 16তম অধ্যায়, 17তম অধ্যায়। 16 অধ্যায় এবং 17 অধ্যায়, দুইটা অধ্যায়, ছোট্ট ছোট্ট ধারা, অল্প কয়টা ধারা আমরা পড়বো। সবার জ্ঞাতার্থে একটু বলে রাখি, এই যে ধারাগুলো পড়বো এটা একটা সিস্টেমেটিক ওয়ে আছে, ধারাবাহিকতা আছে, সেটা একটু আমরা যেন ফলো করি। সে ধারাবাহিকতার দিক থেকে আমরা চেষ্টা করব মনে রাখার জন্য। যেমন দেখেন, ফরিয়াদির জবানবন্দি গ্রহণ। আপনারা একটু পিছনের দিকে তাকান। অপরাধ আমলে গ্রহণ করতে ক্ষমতাবান, আমরা ইতিমধ্যে পড়েছি না 190 ধারায়, অপরাধ আমলে গ্রহণ করতে ক্ষমতাবান। তো অপরাধ আমলে কখন গ্রহণ করেন, অপরাধ আমলে গ্রহণ করার প্রসিডিউরটা কি? 190 এর সাথে বলেছিলাম একটা রিলেটেড ধারা হচ্ছে 156(3), আর একটা রিলেটেড ধারা হচ্ছে 200 ধারা। কত ধারা? 200 ধারা। কোনো ম্যাজিস্ট্রেট এর নিকট অপরাধের সংবাদ আসার পর তিনি কি করতে পারেন, সেটাকে অপরাধ, উল্লিখিত অপরাধ যুক্ত মনে হলে আমলে নিতে পারেন। সেটা আমলে নেওয়ার জন্য যেই অভিযোগকারী, যিনি অভিযোগ করলেন, তার সাক্ষ্য লিপিবদ্ধ করতে পারেন। তাহলে সাক্ষী বা ফরিয়াদি বা বাদী, তাদের জবানবন্দি গ্রহণ। সাক্ষী, ফরিয়াদি, বাদী। সাক্ষী, ফরিয়াদি, বাদী, যিনি অভিযোগ দাখিল করছেন তিনি, তাকে বলা হয় বাদী। আরেকটা সমর্থক ভাষা হচ্ছে ফরিয়াদি। আর তার সাথে যে সাক্ষী থাকে, সাক্ষী, এই তিনজনের বা দুইজনের জবানবন্দি নিতে পারেন 200 ধারা অনুযায়ী। অভিযোগ গঠনের নিমিত্তে বা অভিযোগ আমলে গ্রহণ করার নিমিত্তে বাদী অথবা তার সাথে সম্পৃক্ত যে সাক্ষী, তাদের জবানবন্দি নিবেন 200 ধারা অনুযায়ী। বাদীর জবানবন্দিতে কার কার স্বাক্ষর থাকে আমরা দেখব। বাদীর জবানবন্দিতে স্বাক্ষর থাকে হচ্ছে ম্যাজিস্ট্রেটের এবং বাদীর। বাদী এবং ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর থাকে কত ধারা অনুযায়ী? 200 ধারা অনুযায়ী। তাহলে ফরিয়াদি অথবা বাদী এবং সাক্ষী জবানবন্দি নেন ম্যাজিস্ট্রেট 200 ধারা অনুযায়ী। উল্লিখিত জবানবন্দিতে, উল্লিখিত জবানবন্দিতে স্বাক্ষর থাকে কার কার? সংশ্লিষ্ট বাদী বা সাক্ষীর এবং ম্যাজিস্ট্রেটের। কত ধারা অনুযায়ী? 200 ধারা অনুযায়ী। এখন দেখব, যেই ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগটি দাখিল করলেন বাদী, সে ম্যাজিস্ট্রেট যদি উল্লিখিত অভিযোগ আমলে গ্রহণ করতে ক্ষমতাবান না হন, সেক্ষেত্রে তিনি তার সিনিয়রকে উল্লিখিত অভিযোগ আমলে গ্রহণ করার জন্য প্রেরণ করবেন। লাইক দ্যাট, আপনারা দেখেন অনেক ক্ষেত্রে যারা অফিসে জব করেন, আমার কাছে, আমি পিএ, ডিএজি মহোদয়ের পিএ হিসেবে আমি কাজ করি এমন ভাবে যে আমার কাছে কোনো একটা কাগজ আসলো, দেখি যে না এটা হচ্ছে পলিটিক্যাল থ্রি, সেক্ষেত্রে আমি কাগজটা পলিটিক্যাল থ্রির নিকট প্রেরণ করে দিই, কারণ এটা আমার কাজ না। এক্ষেত্রেও যে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করতে ক্ষমতাবান দেখা যায়, দস্যুতার অপরাধ এক ম্যাজিস্ট্রেট আমলে গ্রহণ করতে পারেন, আবার সে ম্যাজিস্ট্রেট ডাকাতির অপরাধ আমলে গ্রহণ করতে পারেন না। তাহলে তিনি, যিনি উল্লিখিত অপরাধ আমলে গ্রহণ করতে পারেন, তার নিকট প্রেরণ করবেন 201। তাহলে বাদী, সাক্ষী বা ফরিয়াদি তার জবানবন্দি নিবেন ম্যাজিস্ট্রেট 200 ধারায়। নেওয়ার পর যদি দেখেন যে না, উল্লিখিত অভিযোগ আমলে গ্রহণ করার মতো ক্যাপাসিটি অথবা অনুসন্ধান মতো করার মতো ক্যাপাসিটি তার নাই, সেক্ষেত্রে যিনি অনুসন্ধান করার মতো ক্যাপাসিটি রয়েছে তাকে প্রেরণ করবেন 201 ধারা অনুযায়ী। যিনি অপরাধ আমলে গ্রহণ করতে ক্ষমতাবান, তার কাছে যে প্রেরণ করলেন 201 ধারায়, 202 ধারায় আমরা দেখব তিনি প্রথমেই পরোয়ানা ইস্যু করবেন না। পরোয়ানা ইস্যু স্থগিত রেখে বিষয়টি যিনি ঘটনাস্থলে অনুসন্ধান করবেন। প্রথমেই পরোয়ানা ইস্যু করবেন না, যেহেতু মামলা হয়েছে, মামলা হইলেই পরোয়ানা দেওয়া যাবে না। তিনি কি করবেন? পরোয়ানা ইস্যু স্থগিত রেখে বিষয়টি তিনি সরেজমিনে অনুসন্ধান করবেন 202। পরোয়ানা ইস্যু স্থগিত রাখা এবং ঘটনাস্থলে সরেজমিনে অনুসন্ধান করা, এই 202 ধারা মোতাবেক ঘটনাস্থলে সরেজমিন অনুসন্ধান করার পর যদি অপরাধ প্রমাণিত না হয়, তাহলে অভিযোগটি খারিজ করে দিবেন। অপরাধ প্রমাণিত না হলে অভিযোগটি খারিজ করে দিবেন। আর যদি অপরাধ প্রমাণিত হয়, সেক্ষেত্রে অপরাধীকে গ্রেফতার করার জন্য পরোয়ানা ইস্যু করবেন 204। যার প্রতি পরোয়ানা ইস্যু করা হলো, তিনি চাইলে নিজে আদালতে উপস্থিত হতে পারেন অথবা তার আইনগত প্রতিনিধির মাধ্যমে আইনগত প্রতিনিধিকে আদালতে উপস্থিত করিয়ে তার বক্তব্য পেশ করতে পারেন 205। যা আমরা ইতিমধ্যে বলেছিলাম যে আসামিকে হাজিরা হতে অব্যাহতি দানের বিষয়ে ফৌজদারি কার্যবিধি আইনের দুইটা ধারায় বলা আছে। একটা হচ্ছে 116 আর একটা আজকে পড়লাম 205। কত? 205। খেয়াল করি আবার সবাই,
ফরিয়াদি, বাদী বা সাক্ষীর জবানবন্দি গ্রহণ। ফরিয়াদি, বাদী বা সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবেন ম্যাজিস্ট্রেট 200 ধারা অনুযায়ী। উল্লিখিত জবানবন্দিতে স্বাক্ষর থাকবে সংশ্লিষ্ট ব্যক্তির এবং ম্যাজিস্ট্রেটের 200 ধারা অনুযায়ী। যে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করেছেন তিনি যদি বিচার করতে ক্ষমতাবান না হন, সেক্ষেত্রে যিনি বিচার করতে ক্ষমতাবান তার নিকট প্রেরণ করবেন 201। প্রেরণ করার পর তিনি বিষয়টি বিচারের নিমিত্তে আমলে নেওয়ার পর তিনি প্রথমেই পরোয়ানা ইস্যু করবেন না 202। ঘটনাস্থলে অনুসন্ধান করবেন 202। অনুসন্ধানকালীন অভিযোগটি যদি অভিযোগের যদি প্রমাণ পাওয়া না যায়, সেক্ষেত্রে অভিযোগটি খারিজ করে দিবেন 203। আর প্রমাণ পাওয়া গেলে অভিযোগের অপরাধীকে আদালতে হাজির করার নিমিত্তে পরোয়ানা ইস্যু করবেন 204। সর্বোপরি অভিযুক্ত ব্যক্তি আসামি আদালতে হাজির হতেও পারেন অথবা তার আইনগত প্রতিনিধির মাধ্যমে তার বক্তব্য পেশ করতে পারেন 205। সিরিয়ালটা বোঝা গেল? খেয়াল করি আবার। বাদী বা সাক্ষী এর জবানবন্দি নেবেন 200 ধারা অনুযায়ী। জবানবন্দি নেওয়ার পর অপরাধটি যদি আমলে গ্রহণ করতে ক্ষমতাবান যে ম্যাজিস্ট্রেট তিনি না হয়ে তার নিম্নস্তর ম্যাজিস্ট্রেটের কাছে আপনি অভিযোগটা করে থাকেন, তিনি যে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করতে ক্ষমতাবান 201 ধারায় তার নিকট প্রেরণ করবেন। আমলে গ্রহণ করতে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট উল্লিখিত অভিযোগ পাওয়ার পর 202 ধারা অনুযায়ী পরোয়ানা ইস্যু স্থগিত রাখবেন এবং ঘটনাস্থলে সরেজমিন অনুসন্ধান করবেন 202। অনুসন্ধানের পর যদি অভিযোগের প্রমাণ পাওয়া না যায়, সেক্ষেত্রে অভিযোগটি খারিজ করে দিবেন 203। প্রমাণ পাওয়া গেলে পরোয়ানা ইস্যু করবেন এবং অপরাধীকে গ্রেফতারের নিমিত্তে পরোয়ানা দিবেন 204। যার প্রতি গ্রেফতারি পরোয়ানা দেওয়া হলো তিনি আদালতে হাজির হতেও পারেন, না হলেও তার আইনগত প্রতিনিধির মাধ্যমে বক্তব্য পেশ করতে পারেন 205। এ হচ্ছে সিরিয়াল। এখন আমরা দেখবো 205-এর ঘ। 205-এর ঘ আপনাদেরকে ইতিমধ্যে আমি কিন্তু বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের, নালিশি মামলা, পুলিশি মামলা। নালিশি মামলার ধারা কত? 190, বিধি 245, সাথে আমি বলেছিলাম দুইটা ধারা একটু দিবেন, 156(3), পাশে আপনার 200 ধারা দিতে পারেন। তাহলে মূলত বিষয়টা জানবেন, নালিশি মামলা 190, 245 প্রবিধান, সিআরপিসি 190, প্রবিধান 245, আর পুলিশি মামলা হচ্ছে 154, প্রবিধান 243। সিআরপিসি 154, প্রবিধান 243। এখন প্রশ্ন হলো, নালিশি মামলা এবং পুলিশি মামলা একাধারে চলমান থাকলে করণীয় কি? ম্যাজিস্ট্রেটের নিকট প্রতীয়মান হলো যে উল্লিখিত বিষয়ে নালিশি মামলা, পুলিশি মামলা চলমান আছে, সেক্ষেত্রে তার নিকট দাখিল করা অভিযোগটি তিনি স্থগিত রাখবেন 205-এর ঘয়ের 1। ধরেন কোন একটা অভিযোগ আসলো, আমরা কিন্তু যারা অফিসে জব করি দেখি যে একটা চিঠি 3-4 জায়গা থেকে আসে। সেক্ষেত্রে আমরা কি করি? যখনই সেকেন্ড টাইম কাগজটা পাই তখনই মেমোরিতে আসে বিষয়টা কি, এটা তো আমি ইতিমধ্যে জেনেছি, এটা তো অন্য স্যারের কাজ, আমরা করি কিনা এরকম। এখনো দেখবো যে ম্যাজিস্ট্রেটের নিকট আমরা যখন একটা মামলা রুজু করি, রুজু করার তারপরে ওই কপি আমরা ম্যাজিস্ট্রেটের নিকট দেই না? ম্যাজিস্ট্রেট পাঠাই কিনা মামলা রুজু হওয়ার পর দিন বা ওই সারাদিনে যা হলো সেটা পরের দিন সকালে আমরা ম্যাজিস্ট্রেট প্রেরণ করে দিই। ম্যাজিস্ট্রেট সেটা আমলে গ্রহণ করেন বা তার নথিভুক্ত করে নথিতে রাখেন। তাহলে যে ম্যাজিস্ট্রেট পুলিশি মামলাটা নথিতে রাখলেন, পরের দিন দেখা গেল তার কাছে একই অভিযোগে আবার নালিশি মামলা করার জন্য আসছে, সেক্ষেত্রে তিনি কি করবেন? যখনই তিনি দেখবেন যে এই বিষয়ে অলরেডি থানায় মামলা রুজু হয়েছে, তখন তার নিকট দাখিল করা অভিযোগটি তিনি স্থগিত রাখবেন এবং পুলিশকে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দিবেন 205-এর ঘয়ের 1। একাধারে নালিশি মামলা এবং পুলিশি মামলা চলমান থাকলে করণীয়। প্রশ্ন উত্তর, 205-এর ফৌজদারি কার্যবিধি আইনের 205-এর গ বিধান মোতাবেক নালিশি মামলা এবং পুলিশি মামলা একাধারে চলমান থাকলে করণীয় নিম্নে আলোচনা করা হলো। 205-এর ঘয়ের 1 পর্যালোচনায় দেখা যায়, 205-এর ঘয়ের 1 ধারা পর্যালোচনায় দেখা যায়, নালিশি মামলা এবং পুলিশি মামলা একাধারে চলমান থাকলে বিষয়টি যদি ম্যাজিস্ট্রেট জানতে পায়, সেক্ষেত্রে তিনি কি করতে পারেন? আমরা দেখতে পাই সেক্ষেত্রে তিনি 205-এর ঘয়ের 1 ধারা মোতাবেক তার নিকট দাখিল করা অভিযোগটি স্থগিত রাখবেন। পুলিশি মামলা ইতিমধ্যে যেটা তদন্ত চলমান আছে সেই পুলিশি রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দিবেন 205-এর ঘয়ের 1।
পুলিশ ম্যাজিস্ট্রেটের নির্দেশ পাওয়া মাত্রই অতি দ্রুত তদন্ত শেষে রিপোর্ট দিবেন ম্যাজিস্ট্রেটের নিকট 205(2) যদি যে পুলিশ যে রিপোর্টটা দিলেন সেই রিপোর্টটা হয়ে থাকে চার্জশিট, অর্থাৎ পুলিশ রিপোর্টে অভিযোগ প্রমাণিত, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি আমলে গ্রহণ করে থাকেন তার নিকট স্থগিত রাখা অভিযোগটি পুলিশ রিপোর্টের সাথে সংযুক্ত করে একসাথে বিচার কার্য চলমান রাখবেন। একসাথে বিচার কার্য চলমান রাখবেন মানে হচ্ছে যখন পুলিশ চার্জশিট দিয়ে থাকেন তখন ম্যাজিস্ট্রেট মনে করেন তদন্ত যুক্তিযুক্ত হয়েছে, সেই জন্য বলছে যে পুলিশ যদি প্রতিবেদন দেন আর সেই প্রতিবেদনে অভিযোগ প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার নিকট স্থগিত রাখা অভিযোগটি পুলিশ রিপোর্টের সাথে একসাথে সংযুক্ত করে বিচার কার্য চলমান রাখবেন। 205(2) আর যদি পুলিশ রিপোর্ট দাখিল করেছেন ফাইনাল রিপোর্ট এবং ম্যাজিস্ট্রেট সেটা আমলে গ্রহণ করলেন না, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা দেখতে পাই 205(3) 205(3) মোতাবেক অভিযোগটি পুলিশ যে রিপোর্ট দিয়েছেন অভিযোগ প্রমাণিত হয় নাই সেটা তিনি স্থগিত রাখবেন এবং তার নিকট স্থগিত রাখা অভিযোগটি তিনি নিজে সরেজমিনে অনুসন্ধান করবেন। করা শেষে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে বিচার কার্য চলমান রাখবেন। তাহলে পুলিশ অভিযোগপত্র দিলে সেটার সাথে ম্যাজিস্ট্রেটের নিকট স্থগিত রাখা অভিযোগটি একসাথে বিচার কার্য করবেন 205(2) আর পুলিশ অভিযোগপত্র দেওয়ার পর যদি পুলিশ রিপোর্টে অভিযোগ প্রমাণ না পাওয়া যায় সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার নিকট স্থগিত রাখা অভিযোগটি নিজে অনুসন্ধান করবেন এবং অনুসন্ধান শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 205(3) এক্ষেত্রে আপনাদের মাথার মধ্যে একটু প্রবলেম ফিল হচ্ছে আমি বুঝতে পারতেছি। আমরা খেয়াল করব যে যদি চার্জশিট দিয়ে থাকেন পুলিশ, সেক্ষেত্রে ওই চার্জশিট এর সাথে ম্যাজিস্ট্রেট তার নিকট স্থগিত রাখা অভিযোগটি একসাথে বিচার কার্য চলমান রাখবেন 205(2) পাশাপাশি যদি চার্জশিট না দিয়ে ফাইনাল রিপোর্ট দেন সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্টটি স্থগিত রাখবেন, তার নিকট স্থগিত রাখা অভিযোগটি নিজে তদন্ত করবে, অনুসন্ধান করে বিচার কার্য চলমান রাখবেন 205(3). তাহলে হচ্ছে আমাদের একই সাথে নালিশি মামলা এবং পুলিশি মামলা চলমান থাকলে করণীয় কি? এই প্রশ্নটা পরীক্ষাতে আসছিল, আবার আসতে পারে। সো নালিশি মামলা পুলিশি মামলা কাকে বলে? নালিশি মামলা পুলিশি মামলা একসাথে চলমান থাকলে করণীয় কি আমরা 205(ঘ) ধারা পর্যালোচনায় দেখতে পাই। তাহলে আমরা ইতিমধ্যে পড়েছি 200 ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করবেন অথবা সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবেন 200 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট। বাদী এবং সাক্ষীর জবানবন্দি গ্রহণ করার পর উল্লিখিত জবানবন্দিতে স্বাক্ষর থাকবে সংশ্লিষ্ট ব্যক্তি এবং ম্যাজিস্ট্রেটের 200 ধারায়। অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে উল্লিখিত অভিযোগ আমলে গ্রহণ করার মতো ক্যাপাসিটি তার নাই, ঊর্ধ্বতনের নিকট প্রেরণ করা প্রয়োজন, সেক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করবেন 201 ধারা অনুযায়ী। আমলে গ্রহণকারী আদালত বা ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করবেন 202 গ্রহণ করার পর তিনি পরোয়ানা ইস্যু স্থগিত রাখবেন। পরোয়ানা ইস্যু স্থগিত রেখে ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শন করবেন 202। পরিদর্শনকালে অভিযোগের প্রমাণ না পাওয়া গেলে তিনি অভিযোগটি খারিজ করে দিবেন 203। যদি প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে পরোয়ানা ইস্যু করবেন এবং অপরাধীকে গ্রেফতার করার জন্য নির্দেশ দিবেন 204। অপরাধী আদালতে হাজির হতেও পারে, যদি না হয় সেক্ষেত্রে তার আইনগত প্রতিনিধির মাধ্যমে আদালতে হাজির করতে পারেন বা তার মতামত দিতে পারেন 205, যাকে আমরা বলতেছি আসামিকে হাজিরা হতে অব্যাহতি দান। ফৌজদারি কার্যবিধিতে 2টা ধারা রয়েছে, 116 এবং 205। এছাড়া আমরা ইতিমধ্যে জেনেছি অপরাধের নালিশি মামলা এবং পুলিশি মামলা এট এ টাইম যদি চলমান থাকে সেক্ষেত্রে করণীয় কি? নালিশি মামলা এবং পুলিশি মামলা এট এ টাইম চলমান থাকলে করণীয় বিষয়ে বলা আছে 205(ঘ) 1, 2, 3।
নালিশি মামলার বিষয়ে আমরা জেনেছি 190, বিধি 245। পুলিশি মামলার বিষয়ে জেনেছি 154, বিধি 243। নালিশি মামলা, পুলিশি মামলা একসাথে চলমান থাকলে, নালিশি মামলা যদি চলমান থাকে, পুলিশি মামলা যদি চলমান থাকে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট জানার পর পুলিশি মামলা চলমান থাকবে, নালিশি মামলা স্থগিত থাকবে। পুলিশি মামলা রিপোর্ট প্রদানের জন্য ম্যাজিস্ট্রেট নির্দেশ দিবেন থানা কর্তৃপক্ষকে 205-1। থানা কর্তৃপক্ষ ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী পুলিশ রিপোর্ট দাখিল করবেন 205-2। পুলিশ রিপোর্টে যদি অভিযোগ প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি আমলে গ্রহণ করেন, দুইটা একসাথে বিচার কার্য সম্পন্ন করবেন 205-2। আর 205-3 আমরা দেখতে পাই, যদি অভিযোগটা দেওয়া হয়, পুলিশ রিপোর্ট দেওয়া হয়, অভিযোগ প্রমাণ পাওয়া যায় না মর্মে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট স্থগিত রাখবেন। তার নিকট স্থগিত রাখা নালিশি মামলাটি তিনি নিজে সরজমিন অনুসন্ধান করবেন এবং একসাথে বিচার কার্য সম্পন্ন করবেন 205-3। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব। আসসালামু আলাইকুম।